রক্তের সম্বন্ধ। হ্যাঁ দিদি, পুনে থেকে বেরিয়ে গেছি, বিকেলের মধ্যে মনে হচ্ছে পৌঁছে যাব মুম্বাই। আসলে শ্রেয়া দিদি ফোন করেছিল, বলছিল যে কিছুদিন আমাদের সাথে আমাদের পুরনো বাড়িতে গিয়ে থাকবে। হ্যাঁ দিদি, ঠিক আছে দিদি, ওকে বাই। আবার মুম্বাই, আমার বাবার বাড়িতে। আমি তো স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি যে বিয়ের পর আমাকে আবার ফিরে গিয়ে আমার বাপের বাড়িতে থাকতে হবে। আমি তো ভেবেছিলাম যে আমার সারাটা জীবন কাটিয়ে দেব আমি গোয়ালিয়রে আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর সাথে। আমি কি করে জানবো যে ওই জগৎটা যাকে আমি আমার নিজের ভেবেছিলাম সেটা পুরোটাই ছলনা, একটা মিথ্যে। সেখানে না ছিল আমার স্বামীর ভালোবাসা, আর না আমার আপনজনদের স্নেহ। ওখানে যাওয়ার পর থেকে তো প্রতিটা পদক্ষেপে আমি শুধু ঠকেছি। প্রত্যেকটা সম্পর্ক ছিল ওখানে মিথ্যে, এমনকি আমার স্বামীও। তুমি তুমি কিছুক্ষণ আগেই ওদিক দিয়ে এলে, আর আর নীরজ নীরজ ওই 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 দিকটা দিয়ে চলে গেছে। ভগবান যদি তোমাকে এভাবে জন্ম দিয়ে থাকেন তাহলে তাতে সন্ধ্যার কি দোষ? তুমি যদি নপুংসক হও তাতে ওর দোষটা কোথায়? আমি তো শুধু এইটুকু বলতে চাইছি তোমাকে যে যেভাবে তুমি আমাকে আমার দুর্বলতাটাকে নিয়েই মেনে নিয়েছো, তুমি যেমনই হয়ে থাকো আমি তোমাকে স্বীকার করছি। যাও আঙ্কেল, তোমাকে আর কেউ বিরক্ত করবে না। যুবরাজ প্লিজ আমাকে দিয়ে এত বড় অন্যায় করিও না, যুবরাজ প্লিজ। সব শেষ হয়ে গেল। বাবা সব সময় বলতেন একজন মেয়ের আসল বাড়ি তার শ্বশুর বাড়ি হয়ে থাকে। বিয়ের পর শ্বশুর বাড়ির সম্মানই হলো একজন স্ত্রীর সম্মান। আর আর যদি সে বাপের বাড়ি ফিরে আসে তাহলে তার বাপের বাড়ির অসম্মান হয়, বাপের বাড়ি দেওয়ার সংস্কারের অসম্মান হয়। আমাকে ক্ষমা করে দাও বাবা। আজ আমি আমার বাপের বাড়ি ফিরে আসছি। আমি তোমার অন্যান্য মেয়েদের মতন সৌভাগ্যবতী নই যে আমার সারা জীবন ধরে আমার শ্বশুর বাড়ির সম্মান বাড়াবো। আমার কাছে বাপের বাড়িতে থাকা ছাড়া আর কোনো পথ নেই। আমার বিয়েটা আমার থেকে সবকিছু কেড়ে নিল, এমনকি তোমার জীবনটাও কেড়ে নিল। না আমি অন্ধ হতাম, না ওই জাগিরদার পরিবার এত জঘন্য একটা ষড়যন্ত্র করতো আমার বিরুদ্ধে। তুমি ওদের ষড়যন্ত্রটা জানতেও পারতে না, আর তোমার প্রাণটা ওইভাবে বেঘরে চলে যেত না। বাবা, কোথাও না কোথাও আমিও তোমার অপরাধী। খাবার রেডি আছে, চলে এসো। নীরজ, চলো আমরা কি খাবারটা খেয়ে নিই।
তোমরা খেয়ে নাও, আমার খিদে নেই। আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? সেটা আমি জানি না সন্ধ্যা। আমি কিছুই বুঝতে পারছি না যে আমি কি করব। দেখো নীরাজ, এই মুহূর্তে সবকিছু ভগবানের উপর ছেড়ে দাও। এতদিন তো উনি সবকিছু ঠিক করেছেন, তাহলে ভবিষ্যতেও সবকিছু ঠিক হবে। ঠিক আছে, চলো খাবার খেয়ে নাও। আমার একটুও ভালো লাগছে না সন্ধ্যা। নীরাজ, অন্য কারোর উপর রাগ করে তুমি খাবারটা কেন খাবে না বলো তো? সন্ধ্যা, এসব আমার সাথেই কেন হচ্ছে? কাল পর্যন্ত আমার কিচ্ছু মনে ছিল না, সবকিছু ভুলে গেছিলাম আমি। আর এতদিন পর কে কোথা থেকে চলে এলো আমাকে পুরনো কথা মনে করিয়ে দিতে, আমার মা আর বাবার কথা মনে করিয়ে দেওয়ার জন্য। এর থেকে তো ভালো হতো যে আমার স্মৃতিশক্তি কোনোদিনও না ফিরে আসতো। নীরাজ, এরকম বলো না। দেখো, এখনো পর্যন্ত যা হয়েছে তাতে নিশ্চয়ই ঈশ্বরের কোনো ইচ্ছে রয়েছে, আর ভবিষ্যতেও যা হবে ওনার ইচ্ছেতেই হবে। আর নীরাজ, আগে তো তুমি আমাকে সাহস জোগাতে, এখন তুমি কেন সাহস হারাচ্ছ? ভগবানের উপর ভরসা রাখো, যা হবে সেটা মঙ্গলের জন্যই হবে। দেখো, কাল থেকে এখনো পর্যন্ত আমরা দুজন কিচ্ছু খাইনি। তুমি যদি না খাও তাহলে আমিও না খেয়ে থাকবো। চলো খাবার খেয়ে নাও। চলো। চুপচাপ এখানে বসো। খাও না। এবার কি জেদি বাচ্চাটাকে আমাকে নিজে হাতে খাইয়ে দিতে হবে? মনে হয় নীরাজ ঘুমিয়ে পড়েছে। জার্নির জন্য বোধহয় ক্লান্ত। ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক দিদি। লাস্ট দুদিন ধরে যুবরাজকে নিয়ে আমাদের দুজনের যা অশান্তি গেছে, সারাদিন ওই জঙ্গলেই পড়েছিলাম। ক্লান্ত আছে হয়তো, কিন্তু আমার তো মনে হচ্ছে না যে নীরাজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। শুয়ে হয়তো এপাশ ওপাশ করছে। হুম, কি ব্যাপার? তুই তো খুব জানিস নীরাজের ব্যাপারে। না, আমি আসলে ও যবে থেকে ওর দাদুর সাথে দেখা করেছে তবে থেকে ওই একটা বিষয় নিয়েই চিন্তায় আছে। তাই আমি ভাবলাম যে ওই ব্যাপারেই হয়তো ভাবছে এখনো। আচ্ছা ঠিক আছে, তুই বলছিস যখন মেনে নিচ্ছি। চল বাসনগুলো কিচেনে রেখে এসে ঘরে চলে যাই। সন্ধ্যা, সন্ধ্যা, আমি দিদি সাক্ষী দি তোর ব্যাপারে কিছু ভেবেছি। এরপর তুই কি করবি? ভবিষ্যতের ব্যাপারে কিছু ভেবেছিস? শ্রেয়াদি, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। দেখ সন্ধ্যা, যুবরাজের গল্পটা এখানেই শেষ। তোর পক্ষে এটাই ভালো হবে যদি তুই ওকে ভুলে যাস, আর নিজের ভবিষ্যতের ব্যাপারে এখন ভাব। নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু কর, নতুনভাবে বাঁচতে শেখ। নতুন জীবন মানে বলছি, একটা ভালো ছেলে দেখে সেটেল হয়ে যা, আবার বিয়ে কর। শ্রেয়াদি, আমি আর বিয়ে করতে চাই না। একবার বিয়ে করে আমি যা কিছু সহ্য করেছি, যা কিছু দেখেছি, তারপরে তো বিয়ের নাম শুনলে ভয় করে আমার। এমনকি তুমি আমার সাথে বিয়ের ব্যাপারে কথা বলছো, তাতেই আমার সবকিছু মনে পড়ে যাচ্ছে।
যে কিভাবে ওরা আমার প্রতিটা স্বপ্নকে আমার চোখের সামনে নষ্ট করে দিয়েছে। কিভাবে আমি একজন নতুন বউ থেকে শুধু শুধু ওদের বাড়ির একটা খেলনা হয়ে গেছিলাম। এখনো বিয়ের ব্যাপারে কথা বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে। না দিদি, আমি আর কিছুতেই বিয়ে করতে পারবো না। দেখ সন্ধ্যা, অতীতটা যদি খারাপ হয়ে থাকে তাহলে এটা নয় যে তোর ভবিষ্যৎটাও খারাপ হবে। মানুষ যদি একবার ধাক্কা খায় তাও তাকে চলতেই হয়। তোর সামনে তোর সারাটা জীবন পড়ে আছে। যা কিছুই হয়েছে তাতে তোর তো কোনো দোষ নেই। সন্ধ্যা, তোকে তোর অতীতটাকে ভুলে এগোতেই হবে। পৃথিবীতে সবাই ওই রকম হয় না। কিছু মানুষ নীরজের মতো হয়, যারা অন্যের জন্য নিজের প্রাণের তোয়াক্কা করে না। কিন্তু শ্রেয়া দিদি, আমার ভাগ্য তো এতটা ভালো নয়। সেই জন্যই তো নীরজ আমাকে এত ভালোবাসতো, কিন্তু তাও ও আমাকে খুঁজে পেল না। আর প্রথমে যুবরাজ এসেই আমাকে বিয়ে করে নিল। আর নীরজকে শুধু আমাকে ভালোবাসার জন্যে কত বড় মূল্য দিতে হয়েছে। যে পরিবার, যে বাড়ির লোকেরা ওকে ছোট থেকে বড় করেছে, ওকে সেই বাড়ির বিরুদ্ধেই যেতে হয়েছিল। সত্যি দিদি, আমার কপাল খুব খারাপ। যখন আমার 4 বছর বয়স, তখন আমার মাকে হারিয়েছি, তারপর দৃষ্টি হারিয়েছি। সারাটা জীবন ধরে অন্ধ হয়ে সবার বোঝা হয়ে থেকেছি। নিজের বিয়ের দিন নিজের বাবার মৃত্যুর কারণ হয়েছি। আর বিয়ে হলো কার সাথে? যুবরাজের মতন একটা ছেলের সাথে। আর শ্বশুর বাড়ি এমন। না দিদি, আমার সাথে আজ পর্যন্ত কিচ্ছু ভালো হয়নি, আর কিছু ভালো হতেও পারে না। না দিদি, আমি অন্য কোনো মানুষকে আমার জীবনে নিয়ে এসে আমি তার জীবনটা নষ্ট করতে পারি না। তুমি আমাকে বলো, আমার দুর্ভাগ্য অন্য কারোর জীবনে দুর্ভাগ্য কেন নিয়ে আসবে? সেই জন্যে আমি আমার বাকি জীবনটা একাই কাটিয়ে দেব। আর সেটা হাসতে হাসতে হোক বা কাঁদতে কাঁদতে, কিন্তু একাই। শ্রেয়াদি, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। নীরজ, কালকে তুমি এত রেগেছিলে যে আমি কোনো কথাই বলতে পারিনি। আর আমি এটাও বুঝতে পারছি না যে আমার এই ব্যাপারে তোমার সাথে কথা বলা উচিত হবে কিনা। সন্ধ্যা, তুমি যা কিছু বলতে চাও আমায় মন খুলে বলতে পারো। দেখো নীরজ, আমি বুঝতে পারছি যে এটা তোমাদের পরিবারের ব্যক্তিগত বিষয়। আর আমার এই বিষয়ে কথা বলাটা হয়তো তোমার একদম ভালো লাগবে না। কিন্তু দেখো, আমিও তো ওখানে উপস্থিত ছিলাম। আর আমিও তোমার দাদুর মুখ থেকে সব কথা শুনেছি। আর সেই জন্য আমি শুধু এইটুকুই তোমাকে বলতে চাইছি যে আমার মনে হয় তোমার দাদুকে তোমার ক্ষমা করে দেওয়া উচিত। হ্যাঁ নীরজ, আমার মনে হয় যে উনি সত্যি নিজের কৃতকর্মের জন্য খুব দুঃখিত। আর নীরজ, উনি তোমার থেকে এত বড়, তোমার গুরুজন, এইভাবে বারবার তোমার কাছে ক্ষমা চাইছিলেন,
আমার এসব দেখে একদম ভালো লাগেনি। নীরজ, যদি আজ তোমার মা বাবা বেঁচে থাকতেন আর ওনারা জানতে পারতেন যে তোমার দাদু 27 বছর ধরে তোমাদের খুঁজছেন, তাহলে হয়তো ওনারাও তোমার দাদুকে ক্ষমা করতেন। তোমার দাদু একদম ঠিক কথা বলছিলেন। রক্তের সম্পর্ক এভাবে ভাঙা সম্ভব নয়। আমাকেই দেখো না, আমি আমার দিদিদের থেকে এতটা দূরে চলে গেছিলাম, কিন্তু আমার দিদিদের সাথে আমার সম্পর্ক তো নষ্ট হয়নি। ওরা আমাকে ক্ষমা করে কাছে টেনে নিয়েছে। তুমিও তোমার দাদুকে ক্ষমা করে দাও। গুরুজনদের মনে কোনোদিনও কষ্ট দিতে নেই নীরজ। আর যদি উনি তোমার মধ্যে নিজের ছেলেকে দেখতে পান, তাহলে তো তোমারও ওনার মধ্যে তোমার বাবাকে দেখতে পাওয়া উচিত। আমার কথা শোনো নীরজ, ওনাকে ক্ষমা করে দাও আর ওনার সাথে নিজের বাড়ি ফিরে যাও। সন্ধ্যা, আমি সবকিছু ভুলে যাওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমি এটা কি করে ভুলে যাব যে উনি আমার বাবা বেঁচে থাকা সত্ত্বেও বাবার নামের মৃত্যু স্নান করেছিলেন। আমার এই ভুলের জন্য আমি আবার ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত বাবা। আর তার জন্য আমি তোর পায়ে ধরে ক্ষমা চাইতে রাজি আছি। আমাকে তুই দাদু, এটা আপনি কি করছেন? কি বললি তুই? দাদু, তুই তুই আমাকে দাদু বলে ডাকলি বাবা? আমার নাতি আমাকে দাদু বলে ডেকেছে। এই নিন, বাবার সঙ্গে কথা বলুন। হ্যালো। হ্যাঁ বাবা, বেল হয়ে গেছে। না না, আমি বাড়ি যাব না, কিছুদিন এখন মুম্বাইতেই থাকবো। বাবা, যদি সম্ভব হয় তাহলে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দাও প্লিজ। এই শহরে তো আমার আর কেউ নেই। পঙ্কজের আর বর্দির বেল দ্বিতীয়বার রিজেক্ট করে দিয়েছে কোর্ট থেকে। এবার আমি যখন ছাড়া পেয়েছি তখন আমি চেষ্টা করব যেন ওদের বের করতে পারি। তুমি প্লিজ আমার জন্য কিছু টাকা আর একটা থাকার জায়গার ব্যবস্থা। হ্যাঁ বাবা, আমি এখানেই থাকবো। আমাকে তো এখন বারবার কোর্টেও যেতে হবে, আর কারুর সাথে আমার হিসেবটাও বরাবর করতে হবে।